আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মোহাম্মদ ইউনূসের একটা ভুল পদক্ষেপ, এর ফলে বাংলাদেশের শেষ 6 মাসে ক্ষতি হলো 9,000 কোটি টাকা। শুধুমাত্র ভারত বিরোধিতাকে আশ্রয় করে যে নোংরা রাজনীতি বাংলাদেশে আমদানি করেছিলেন এই মোহাম্মদ ইউনূস, তার যে ক্ষতিপূরণ বাংলাদেশের সাধারণ মানুষকে দিতে হলো তা কিন্তু প্রকাশ্যে এলো কালকের একটা রিপোর্টে। বাংলাদেশের সরকার ভারতকে জব্দ করতে গিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভারত থেকে তারা সুতো আমদানি করবেন না। বাংলাদেশের যে বস্ত্র শিল্প চলে, সেই বস্ত্র শিল্পে যে কাঁচামাল সুতো প্রয়োজন তা কিন্তু ভারত থেকে আমদানি করা হতো, কারণ ভারতের সুতোর দাম বাংলাদেশের থেকে অনেকটা কম। একই সঙ্গে ভারতের এই সুতোর যে গুণাবলী তা কিন্তু বাংলাদেশের সুতোর থেকে অনেকটা বেশি। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় স্থলপথে আপাতত তারা ভারত থেকে সুতো আমদানি করবে না। স্থলপথে মানে বেনাপোল বন্দর দিয়ে যে সুতোগুলো যেত সেই সুতোর উপর তারা নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। মানুষকে তারা বোঝায়, তারা চায় যে বাংলাদেশের যে সুতো তৈরি হয় সে সুতোর যেন অ্যাকসেপ্টেন্স বাড়ে, ডিমান্ড বাড়ে, সেই সুতোর ভ্যালু যেন বাড়ে এবং ভারতের উপর যেন ডিপেন্ডেন্সি কমে। তার জন্যই তারা ভারত থেকে সুতো আমদানি আপাতত বন্ধ রাখে। এর ফলে ভারতের যে পাট কল আছে, যে জুট মিলগুলো আছে, তারা কিন্তু সাময়িকভাবে একটু সমস্যায় পড়ে, কারণ দিনের পর দিন বাংলাদেশে তারা সুতো পাঠিয়েছে। হঠাৎ করে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখানকার জুট মিল, এখানকার কটন মিল বা এখানকার এই সুতো আমদানি রপ্তানির প্রসেসটা স্থগিত করতে হবে। কিন্তু কালকের যে রিপোর্ট সামনে এসেছে সেখানে বলা হচ্ছে যে ভারত থেকে সুতো আমদানি বাংলাদেশ কমাতে পারেনি, উল্টে 1.5 গুণ বেড়েছে। কিভাবে বেড়েছে? আইনেরও তো ফাঁক থাকে, আপনারা জানেন। মোহাম্মদ ইউনূস সরকার বলেছিলেন যে তারা স্থলপথে সুতো আমদানি করতে দেবেন না, কিন্তু জলপথের কথা কিন্তু তারা বলেননি। জলপথে তুলনামূলকভাবে পয়সাটি বেশি লাগে বলে ব্যবসায়ীরা এতদিন ধরে জলপথটাকে অ্যাভয়েড করতেন এবং জলপথের সময়টাও বেশি লাগে। কিন্তু যে তথ্য সামনে এসছে আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশে শেষ 6 থেকে 8 মাসে জলপথে সুতো আমদানি ভারত থেকে বেড়ে গেছে 1.5 গুণ। মানে কি দাঁড়ালো? মানে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে মোহাম্মদ ইউনূস ভাবলেন বিশাল বড় কর্মকাণ্ডটি ঘটিয়ে ফেলেছেন, অথচ ভারতের এই কটন জলপথে বাংলাদেশে গেল, তাও আবার 1.5 গুণ বেশি। তাহলে জিতলো কে? এক কথায় উত্তর যদি দিতে হয় তাহলে হলো বাংলাদেশের ব্যবসায়ীরা জিতলো এবং ভারত জিতলো। ভারত এবং বাংলাদেশের এই সম্পর্ককে নিয়ে মিথ্যে ন্যারেটিভ তৈরির যে খেলা মোহাম্মদ ইউনূস তৈরি করলেন, তা যে সম্পূর্ণভাবে বাংলাদেশের ব্যবসায়ীরাই রিজেক্ট করে দিয়েছে তা কিন্তু কালকে স্পষ্ট হয়ে গেল ফের একবার, যেখানে দেখা যাচ্ছে এই যে জলপথে সুতো নিতে গিয়ে বাংলাদেশের অর্থনীতি থেকেও কিন্তু বড় সড় ক্ষতি মোহাম্মদ ইউনূস এখানে কিন্তু করেছেন। যেখানে দেখা যাচ্ছে জলপথে 1.5 গুণ সুতো নিতে গিয়ে বাংলাদেশের কোষাগার থেকে অতিরিক্ত 9,000 কোটি টাকা কিন্তু খরচ করতে হয়েছে। পাশাপাশি আপনারা জানলে অবাক হবেন, এই যে ক্রিসমাস টাইম, এই যে নিউ ইয়ার টাইম, যেখানে বিদেশে সব থেকে বেশি বস্ত্র চাহিদা থাকে, যে বস্ত্র দিনের পর দিন বাংলাদেশ থেকে সাপ্লাই হতো, রেমন্ড, জারা, লিভাইস, H&M, সমস্ত বড় বড় ব্র্যান্ড কিন্তু বাংলাদেশ থেকে কেজি দরে কাপড় আমদানি করত, সেই ব্র্যান্ডগুলো সব ভারতমুখী হয়ে গেছে। এবং এই বছর নিউ ইয়ার এবং ক্রিসমাসে এই ফেস্টিভ্যাল পিরিয়ডে ওয়েস্টার্ন কান্ট্রিতে সব থেকে বেশি বস্ত্রের চাহিদা পূরণ করেছে ভারত। অর্থাৎ মোহাম্মদ ইউনূস প্রথমে সুতো আমদানি বন্ধ করলেন, ব্যবসায়ীরা বাঁচার জন্য ভারত থেকে সুতো নিলেন, তাও আবার 9,000 কোটি টাকা অতিরিক্ত খরচ করে। পাশাপাশি এই যে অর্ডারগুলো এক সময় পকেট অর্ডার ছিল, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক মেনটেন হতো বাংলাদেশে, সেই অর্ডারও সব চলে এসছে ভারতে। এবং তথ্য বলছে শেষ 1 মাসে অন্তত বাংলাদেশের এই অর্ডার কমে যাওয়ায় 1,000 কোটি টাকা অতিরিক্ত অর্ডার ভারতবর্ষে এসছে এবং গ্লোবাল টেক্সটাইল হাব হিসাবে ভারতবর্ষ ক্রমশ কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করেছে। পাশাপাশি আপনি যদি মিলিটারি অ্যাসপেক্টে দেখেন, কালকে বাংলাদেশ একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে। তারা তুরস্ক থেকে একটি গাইডেড মিসাইল আনছে। এবার আপনারা ভাবতে পারেন হঠাৎ করে গাইডেড মিসাইল আনছে, বাংলাদেশ কি করতে চাইছে? এটা আজকের দিনে আমারও প্রশ্ন যে বাংলাদেশ করতে কি চাইছে।
আপনি বাংলাদেশের জিওগ্রাফিটা বোঝার চেষ্টা করুন, তাহলেই বুঝবেন কিভাবে সাধারণ মানুষের টাকা নয়ছয় করা হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের কোষাগারের অবস্থা ভারে মা ভবানী। বিদেশি মুদ্রা সঞ্চয় ইতিহাসে সর্বনিম্ন জায়গায়। দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মুদ্রাস্ফীতি এবার বাংলাদেশে। তারা পাকিস্তানের সঙ্গে লড়াই করছে অর্থনৈতিক মন্দায় কে চ্যাম্পিয়ন হবে তার জন্য। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশের মানুষের টাকা অস্ত্র কিনতে ব্যবহার করছে মোহাম্মদ ইউনেস, যে অস্ত্র বাংলাদেশের জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টে ভ্যালুলেস। শুনুন, যে কোনো দেশে অস্ত্র আমদানি করাটাকে আমি পজিটিভ মুভ ভাবি, মিলিটারি পাওয়ার বাড়ানো সবসময় পজিটিভ মুভ, কিন্তু আপনি কার বিপক্ষে যুদ্ধ করতে চাইছেন সেই ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি হঠাৎ করে এমন একটা করে বসি যে আমি একটা অস্ত্র কিনলাম, মঙ্গলে যারা এলিয়ান আছে আমি তাদের সঙ্গে যুদ্ধ করছি, বিষয়টা যেমন অবাস্তবিক এবং কাল্পনিক মনে হবে, বাংলাদেশের এই পদক্ষেপগুলোই শুধু যে গিমিক সেটাও কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারবেন খুব অল্প দিনে। বাংলাদেশের জিওগ্রাফিক্যাল অবস্থানে একদিকে আছে মায়ানমার, একদিকে আছে ভারত। এবার ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা যদি তুর্কির গাইডেড মিসাইল কেনেন, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। ওই রকম গাইডেড মিসাইল ভারতের কাছে 25,000টা আছে। ভারতের কাছে যে গাইডেড মিসাইল কেন, ভারতের কাছে যে ব্যালিস্টিক মিসাইল আছে, ভারতের কাছে যে ক্রুজ মিসাইল আছে, সেই মিসাইল বাংলাদেশের তুলনায় অন্তত 100 গুণ শক্তিশালী। যে মিলিটারি ট্রুপের সংখ্যা, যে মিলিটারি পাওয়ার, ফলে আমি ধরে নিলাম তারা ভারতের জন্য এই মিসাইলটি কেনেনি। তাহলে কাদের জন্য কিনছে? মায়ানমারের সঙ্গে যুদ্ধ করার মতো জায়গায় বাংলাদেশ এই মুহূর্তে নেই। ফলে এই ধরনের অস্ত্র কেনা মানে শুধুমাত্র সাধারণ মানুষকে যে মিসগাইড করা, তা কিন্তু অতি বড় বোদ্ধা, মানে বোদ্ধা হতে হয় না এই কথাটা বোঝার জন্য বা জানার জন্য। ফলে ভারতও যে পাল্টা দিতে পারে তাও কিন্তু ভারত কালকে প্রমাণ করেছে। আপনারা শুনলে অবাক হবেন, ভারত প্রায় এই 9 দিনে 4টে মিসাইল টেস্ট যেমন করেছে, পাশাপাশি বাংলাদেশ সীমান্তে একটি নোটাম জারি করেছে, যে নোটামে ভারত কিন্তু ফের একবার মিসাইল টেস্ট করবে। অর্থাৎ বাংলাদেশ এই তরপর তরপর করে যে লাফাচ্ছে, সেই লাফানিটা হয়তো বন্ধ করার সময় এসে গেছে, তা ভারতের সেনারা কিন্তু বিলক্ষণ বুঝতে পারছেন। আমি একদমই বিশ্বাস করি না ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু বাংলাদেশ যেভাবে দিনের পর দিন ভারতকে উস্কে যাচ্ছে, তার ছোটখাটো একটা ঘাত প্রতিঘাত একটা দেওয়ার সময় কিন্তু এসে গেছে। কারণ বন্ধু রাষ্ট্র হয়ে তুমি যদি আমার সঙ্গে দিনের পর দিন বিশ্বাসঘাতকতা করো, আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করো, আমার সীমান্তকে অশান্ত করার চেষ্টা করো, তাহলে তোমাকেও কিন্তু জবাব পেতে হবে। এবং ভারতের আর্মি কিন্তু সেই চেষ্টাই করবে। এবং বাংলাদেশকে বোঝানোর সময় এসছে যে হঠাৎ করে তোমরা তুরস্কের গাইডেড মিসাইল নিয়ে এসে ইসলামিক ন্যাটো তৈরি করার বার্তা দিচ্ছ, কিন্তু এই যে 3টে দেশ সমবেত হয়েও মিলিটারি যে পাওয়ার, তার থেকে ভারতের পাওয়ার অন্তত অনেক গুণ বেশি। আমি বলছি না, গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স বলছে ভারত 4 নম্বরে, বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না, পাকিস্তান 20, তুরস্ক সিনে নেই আপাতত। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে যে কূটনীতি আমরা লক্ষ্য করলাম এবং আরো কিছু ঘটনা ঘটেছে, যে কারণে এটি নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে। বিশেষ করে জয়শঙ্কর, ভারতের বিদেশ মন্ত্রী, তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করতে রাজি হননি। ডক্টর ইউনূস পর্দার আড়ালে অনেক চেষ্টা করেছে যে অন্তত একটি ছবি তোলার মতো করে হলেও ডক্টর জয়শঙ্করের সাথে তিনি একটা মিটিং করবেন, কিন্তু জয়শঙ্করের কাছে তিনি পাত্তা না পেয়ে ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছেন। আজকে সে বিষয়টা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আরো কয়েকটা ছোট ছোট বিষয় আছে, সেগুলো আমার মনে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। তার মধ্যে একটা হলো এই জানা যায় আমাদের বাংলাদেশের সংবিধানের প্রণেতা বলা হয় তাকে, এবং প্রবীণ রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন, তিনি এখানে এসেছিলেন। কিন্তু ডক্টর কামাল হোসেনের নাম এই জানাজায় যারা যোগ দেবেন তাদের একটা ভিআইপি তালিকা ছিল, সেখানে ছিলেন না। তো ভিআইপি তালিকায় না থাকার কারণে তিনি গাড়িতে জানাজার খুব কাছে আসতে পারেনি, এসএসএফ তাকে অনুমতি দেয়নি। সুতরাং তিনি মূল জানাজা স্থল থেকে অনেক দূরে গাড়িতে নেমে গিয়েছিলেন এবং সেখান থেকে তাকে ঠেলে নিয়ে আসা হয়েছে হুইল চেয়ারে করে। সো এত দীর্ঘ পথ এই বয়সে হুইল চেয়ারে পাড়ি দিতে গিয়ে তিনি নাকি বর্তমানে বেশ অসুস্থ হয়ে পড়েছেন। যদিও দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি শেয়ার করা হয়েছে এবং এর সাথে একটি মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে যে এর আগে এই
মঞ্চ ৭১ সম্ভবত একটা প্রোগ্রাম করেছিল রিপোর্টার্স ইউনিটিতে, যেখানে তিনি প্রধান অতিথি ছিলেন এবং জেডাই খান পান্না বিশিষ্ট আইনজীবী, তারও সেখানে থাকার কথা ছিল, কিন্তু দুজন সেখানে ছিলেন না এবং সেখানে মব গিয়ে আক্রমণ করে এবং সেখান থেকে অনেকগুলো মানে অনেকজন মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা হয়, তাদের শারীরিকভাবে হেনস্থ করা হয়। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকেও সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তো ডক্টর কামালের আজকের এই ছবিটা দেখে একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, কিন্তু আমরা মনে করি যে বিষয়টা খুবই দৃষ্টিকটু হয়েছে। কিন্তু বুঝলাম না ডক্টর ইউনূস প্রশাসন কেন হঠাৎ করে ডক্টর কামাল হোসেনের সাথে এরকম একটা শত্রুসুলভ আচরণ করলো। আরেকটা ছবি আপনারা দেখেছেন যে ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, ছবিটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। সেটা হলো যে তারেক রহমান একটা খাবার টেবিলে বসে আছেন, তার সাথে তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং তার সাথে ফাতেমা বেগমকে আমরা দেখতে পাচ্ছি। ফাতেমা বেগমকে আপনারা নিশ্চয়ই চেনেন, তিনি বেগম খালেদা জিয়ার সাথে সারাক্ষণই থাকতেন। এমনকি বেগম খালেদা জিয়া যখন কারাগারে গিয়েছিলেন তখনও আদালতের বিশেষ অনুমতি নিয়ে এই ফাতেমা বেগম ম্যাডামের সাথে কারাগারে ছিলেন। ম্যাডাম যখন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে কেবিনে ছিলেন তখনও ছিলেন, মানে সার্বক্ষণিক ম্যাডামের সঙ্গী ছিলেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ম্যাডামের মৃত্যুর পরে আমার মনে হচ্ছে যে ফাতেমা বেগম খুব একা হয়ে গেল, কেন এখন মানে সারাক্ষণই ম্যাডামের সাথে থাকতেন। এবং আমি আগেও বলেছি যে ফাতেমা বেগমের কাছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত মোবাইল নাম্বার ছিল এবং খালেদা জিয়া যখন ফিরোজায় গৃহবন্দী ছিলেন তখন যে কোনো প্রয়োজনে এই ফাতেমা বেগম সরাসরি শেখ হাসিনাকে ফোন করতেন এবং শেখ হাসিনাকে ফোন করে বলতেন যে আম্মা, আমার আম্মার জন্য এটা লাগবে। এবং শেখ হাসিনা ফাতেমা বেগম অনুরোধ করেছে অথচ শেখ হাসিনা রাখেননি, এরকম কোনো ঘটনার কথা আমরা শুনিনি। অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মাঝখানেও একটা সেতু বন্ধন হিসেবে কাজ করেছে এই ফাতেমা বেগম। তো এই ছবিতে আমরা দেখলাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটা জানলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তারেক রহমান এই ফাতেমা বেগমকে তার বোনের মর্যাদা দিয়েছেন এবং বলেছেন যে সম্পত্তির উত্তরাধিকারও ফাতেমা পাবে। হ্যাঁ, এটা আমার কাছে খুবই মানবিক মনে হয়েছে যে একটু যে মেয়েটা সারা জীবন ম্যাডাম খালেদা জিয়ার সাথে থাকলো এবং খালেদা জিয়ার মৃত্যুর পরে তারই বড় ছেলে তারেক রহমান এমন মানবিক একটা কথা বলছেন এবং ব্যবস্থা নিচ্ছেন পরিবারের, বলছেন যে জিয়াউর রহমানের 2 ছেলে আর 1 মেয়ে। এটা কিন্তু খুবই মানবিক একটা বিষয় এবং খাবার টেবিলে তারা একসাথে খাচ্ছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মানে সমালোচনাটা শুরু হয়েছে সেটা হলো যে এই ছবিটাকে তারা বলছেন ইনকমপ্লিট, কারণ জিয়াউর রহমানের আরো একটি ছেলে ছিল আরাফাত রহমান কোকো, আপনারা জানেন তিনি মারা গেছেন। তো কোকোর স্ত্রী শর্মিলা রহমান, যিনি যখন তারেক রহমান কিংবা জুবাইদা বাংলাদেশ আসতে পারতেন না, বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হতেন বা বাংলাদেশের প্রায় সার্বক্ষণিকভাবেই শর্মিলা বেগম খালেদা জিয়ার সাথে থাকতেন যখনই বাংলাদেশে থাকতেন এবং বিশেষ করে অসুস্থতার সময়গুলোতে শর্মিলা ছিলেন। কিন্তু এই ছবিতে শর্মিলা কিংবা কোকোর আরো 2টো মেয়ে আছে, তাদের কিন্তু আমরা কোথাও নাম দেখি না। তো স্বভাবতই প্রশ্ন উঠেছে, যেমন বেগম খালেদা জিয়া যখন রাজনীতি করতেন, প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি তার বোন, ভাই, ভাগ্নে সবাইকে ক্ষমতার আশেপাশে নিয়ে এসেছিলেন, কিন্তু জিয়াউর রহমানের ভাই বোনদের আমরা কিন্তু তেমন দেখিনি। তো এখন আরাফাত রহমান কোকোর যে উত্তরাধিকার, তার স্ত্রী শর্মিলা রহমান এবং তাদের মেয়ে, হঠাৎ করে তাদের আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এটা কি পারিবারিক রাজনীতির কোনো অংশ কিনা, এটা নিয়ে একটা কথা হচ্ছে। তো একদিকে আমরা যখন মানবিকতার প্রশংসা করছি তখন কিছু কিছু নেটিজেন এই বিষয়টি তুলে তারা প্রশ্ন করছে। তো আমরা আশা করি এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো। এদিকে এই যে 12ই ফেব্রুয়ারির যে অনিশ্চিত নির্বাচন, সেই নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে এবং যারা স্বতন্ত্র নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের একটা বড় অংশের মনোনয়ন বাতিল হতে যেতে আমরা দেখছি। তার মধ্যে আলোচিত তাসনিম জারা, যিনি এনসিপির নেত্রী ছিলেন এবং এনসিপির নেত্রী হিসেবে তিনি ক্রাউড ফান্ডিং করে প্রায় 50 লাখ টাকার কাছাকাছি তুলেছিলেন এবং তিনি বলেছেন যে এনসিপি থেকে পদত্যাগের পরে যে এই টাকাটা তিনি ফিরিয়ে দিবেন।
কিন্তু তিনি যে নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন সেখানে বলছেন যে এই ক্রাউড ফান্ডিং এর টাকা দিয়ে তিনি নির্বাচন করবেন, অর্থাৎ একদিকে বলছেন টাকা ফেরত দিবেন আর একদিকে হলফনামায় বলছেন এই টাকাতেই নির্বাচন করবেন। সো নৈতিকতার দ্বন্দ্বে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ। যাই হোক, তার দুজন ভোটার যারা তার ওই আসনের ভোটার না, কিন্তু তারা মনে করেছিলেন ওই আসনের ভোটার, তারা যারাকে সমর্থন দেওয়াতে যে নির্বাচন কমিশনার যে স্যাম্পল বেসিসে ওই সইগুলো ভেরিফাই করে, সেখানে দেখা গেছে যে এই স্বাক্ষর অ্যাটলিস্ট 2 জন কোয়ালিফাই করে না, সেই হিসাবে তারা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে। এখন তাসনিম জারা হয়তো অ্যাপিল করবেন আমি জানি না, তবে আমি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছি যে পুলিশ সেখানে এই যারা সাইন করেছে সমর্থনে তাদের কাছে যাচ্ছে, নানা রকমের ভয়ভীতি দেখাচ্ছে, এবং এমন ঘটনা হয়েছে যে প্রার্থীর সমর্থনে সই করেছে এমন ভোটারও পুলিশ দেখে বাড়ির থেকে পালিয়ে গেছে কিংবা পুলিশের ধমক খেয়ে অস্বীকার করছে। এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীদের একদম সুপরিকল্পিতভাবে বাদ দেওয়ার জন্যই এই এই কাজগুলো করা হচ্ছে, এবং পুলিশ এই ভেরিফিকেশনে যে তারা যখন বলছে যে না এই সাইন সত্যি না বা একে পাওয়া যায়নি, তার ভিত্তিতে দেখা যাচ্ছে যে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো মানে এই নির্বাচনের শুরুতেই, এমনিতে এই নির্বাচন হবে কিনা এটা নিয়ে আমি গতকালও প্রশ্ন তুলেছি, আজও তুলছি, তারপরে আবার এরকম করে স্বতন্ত্র প্রার্থীদের বাদ দিয়ে এই নির্বাচনটিকে আরো বিতর্কিত করা হচ্ছে। যাই হোক, আজকের মূল বিষয়টাতে চলে আসি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ডক্টর জয়শঙ্কর কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে এমন ক্ষুব্ধ হয়েছেন যে তিনি ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে আমি জয়শঙ্করকে দেখে নেব, এবং তিনি এটাও বলেছেন যে এই যে ভারত বা যারাই চেষ্টা করছে ডক্টর ইউনূসকে সরিয়ে একটা নতুন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার, তাদেরও তিনি মানে দেখে নেবেন, এবং বলেছেন যে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছে পদত্যাগ করবার জন্য নয়, তিনি এতটাই জয়শঙ্করের উপরে ক্ষেপেছে। আরেকটি ব্যাপারে ডক্টর ইউনূস ভীষণ ক্ষুব্ধ হয়েছেন যে তিনি বলছেন যে ডক্টর জয়শঙ্কর নাকি তারেক রহমানকে 2টো চিঠি হস্তান্তর করেছেন। আমরা সবাই জানি যে একটি চিঠি যেটি মোদিজি পাঠিয়েছেন তারেক রহমানের কাছে তার মায়ের মৃত্যুর জন্য একটি শোক বার্তা, সেই চিঠিটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি, কিন্তু ডক্টর ইউনূস বলছেন যে না, ডক্টর জয়শঙ্কর নাকি 2টো চিঠি দিয়েছে। আরেকটি চিঠিতে সেখানে নাকি লেখা আছে যে কথাগুলো মৌখিকভাবেও তিনি তারেক রহমানকে বলেছেন যে ভারত সরকার একটি ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ অ্যান্ড ইম্পার্শিয়াল নির্বাচন চান। এই ইম্পার্শিয়াল শব্দটা কিন্তু নতুন যোগ হয়েছে, অর্থাৎ পক্ষপাত মুক্ত একটি নির্বাচন ভারত সরকার চান যেটা বাংলাদেশে হোক। এটিও ডক্টর ইউনূসকে ভীষণ ক্ষুব্ধ করেছে। কিন্তু সব মিলিয়ে এই যে প্রত্যাখ্যান, ডক্টর জয়শঙ্করের প্রত্যাখ্যান, এটা তিনি মানতে পারছেন, এবং যখন আমরা দেখছি যে ডক্টর ইউনূস প্রত্যাখ্যাত হয়েছেন তখন আরো একজন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি চেয়েছিলেন জয়শঙ্করের সাথে দেখা করতে, কিন্তু তিনিও সাক্ষাৎ পাননি, প্রত্যাখ্যাত হয়েছেন। তিনি হলেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান। জেনারেল ওয়াকার খানও চেয়েছিলেন জয়শঙ্করের সাথে একবার দেখা করতে, কিন্তু জয়শঙ্কর রাজি হননি। এর মধ্য দিয়েও কিন্তু আরো একটি বার্তা পাওয়া গেছে, কারণ এক সময় দেখা গেছে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একটা পেশাদারিত্বের সম্পর্ক আমরা দেখেছি, এবং দুই দেশের সেনা প্রধান কিন্তু ব্যক্তিগতভাবে যোগাযোগ করতেন, কিন্তু সম্প্রতি গত 2-3 মাস ধরে এই সম্পর্কে ভাটা পড়েছে, এবং তার কারণে ডক্টর জয়শঙ্কর কিন্তু জেনারেল ওয়াকারের সাথেও দেখা করতে রাজি হননি। সুতরাং এমনিতেই ডক্টর ইউনূসকে নিয়ে তার গডফাদাররা, তার রাজনৈতিক অভিভাবকরা যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তারা কিন্তু ভীষণ বিব্রত। তারা বারবার বলছে যে এই লোকটা একটা গোয়ার গোবিন্দ, এর গাওড়ামির জন্য অনেক সমস্যা হচ্ছে, সে কারো কথা শুনছে না। তার মধ্যে এই নতুন করে ডক্টর জয়শঙ্করের এই সমীকরণ যোগ হয়েছে। এখন দেখা যাক ডক্টর ইউনূস কত দূর যেতে পারে। স্রোত তো তার অনুকূলে নেই বলেই মনে হচ্ছে। প্রিয়